শেখ হাসিনার মানবতা বিরোধী মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণকাল, নাশকতার ঘটনায় সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী, দলগুলোর মতভেদের ফায়দা লুটবে পতিত আওয়ামী লীগ। বিভিন্ন রকম যে অপতৎপর চালাচ্ছে এটা আমরা কঠোর হস্তে দমন করার আইনের যেটুকু প্রয়োগের ক্ষমতা আছে এটা আমরা সর্বোচ্চ প্রয়োগ করব। অভ্যুত্থানের শক্তির মধ্যে যত বেশি বিরোধ হবে, ফাটল তৈরি হবে, তত তারা বেশি সুযোগ নেওয়ার চেষ্টা করবে। অন্তর্বর্তী সরকারের দুর্বলতার সুযোগ নিচ্ছে কিছু রাজনৈতিক দল, মন্তব্য তারেক রহমানের। হুমকি ধামকি না দিয়ে ভোটের মাঠে লড়াইয়ের আহ্বান। একটি রাজনৈতিক দল অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে কার্যত গণতান্ত্রিক জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার বিরুদ্ধেই মনে হয় অবস্থান নিচ্ছে বা নিয়েছে। রোববারের মধ্যে 5 দফা দাবি মানতে জামায়াত ও সমমনাদের আলটিমেটাম, শত বাধা দিলেও গণভোট হবে বলছেন এনসিপি নেতারা। জনগণ যে দাবিটা নিয়ে 5 তারিখে মাঠে নেমেছিল, গত 15 বছর আন্দোলন সংগ্রাম করেছিল, সরকার সেই একটি দাবিও পূরণ করতে পারে নাই। 5 দফা দাবি মেনে নেওয়া না হলে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থানের কর্মসূচি ঘোষণা করা হবে। আন্ডারওয়ার্ল্ডের দ্বন্দ্বে আদালত পাড়ায় খুন হন মামুন, জানালো পুলিশ। কিলিং মিশনের 2 শুটার সহ 5 জন গ্রেফতার। দর্শক, এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাতে সঙ্গে আছি নাবিলা সোহার। রাজধানীর ধোলাইপাড় এলাকায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা, তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বুধবার সন্ধ্যা 6:30টার দিকে ফায়ার সার্ভিসের কাছে বাসে অগ্নিকাণ্ডের খবর পৌঁছায়। এদিকে গত কয়েকদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ ও শিক্ষা প্রতিষ্ঠান সহ কয়েকটি স্থানে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটছে। এমন পরিস্থিতিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের 13 নভেম্বর লকডাউন কর্মসূচি ঘোষণাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। ঢাকা ও আশপাশের জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের পাশাপাশি র্যাব ও বিজিবি সদস্যদেরও দায়িত্ব পালন করতে দেখা গেছে। দর্শক, এই বিষয়ে আরো জানাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিবুল করিম বিজয়। বিভিন্ন স্থানে পুলিশের তৎপরতা কেমন দেখছেন, সেখানে কি পরিস্থিতি এখন এই মুহূর্তে, জানাবেন সবশেষ। সোহার, দুঃখিত, আমি এই মুহূর্তে রয়েছি ট্রাইব্যুনাল এলাকাতে। এখানে আমি দেখতে পাচ্ছি যে নিরাপত্তা ব্যবস্থা বেশ ভালোভাবেই জোরদার করা হয়েছে। ইতিমধ্যেই আমি দেখতে পাচ্ছি যে 1 প্লাটুন কিন্তু বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে, পাশাপাশি পুলিশও রয়েছে। তবে আইন শৃঙ্খলা বাহিনী বেশ তৎপর রয়েছে। আগামীকালকে আপনি জানেন যে 13 নভেম্বর আওয়ামী লীগের পক্ষ থেকে দেওয়া লকডাউন কর্মসূচিকে ঘিরে এই নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করা হয়েছে। এছাড়াও যদি জানিয়ে রাখতে চাই, ঢাকার বিভিন্ন জায়গায় কিন্তু এরই মধ্যে আমাদের কাছে কিছু ককটেল বিস্ফোরণের ঘটনা শুনতে পেয়েছি। যেমন কিছুক্ষণ আগে টিএসসিতে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা আমরা জানতে পেরেছি। এছাড়াও শান্তিনগরের টুইন টাওয়ারের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা আমরা জানতে পেরেছি। এছাড়াও ধোলাইপাড়ে একটি বাসে আগুন দেওয়ার ঘটনা আমরা জানতে পেরেছি। এছাড়াও যদি বলি যে মিরপুরেও একটি সন্ধ্যা নাগাদ একটি বাসে আগুন দেওয়ার সংবাদ আমাদের কাছে কিন্তু এসেছে। আমি এছাড়াও যদি একটু জানিয়ে রাখতে চাই যে সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম আমাদেরকে জানিয়েছেন যে ট্রাইব্যুনালে সেনা মোতায়েন চেয়ে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল অফিস থেকে একটি সেনা সদর দপ্তরে একটি চিঠি পাঠানো হয়েছে আগামীকালকে যেন ট্রাইব্যুনালের সামনে সেনা মোতায়েন করা হয়। তবে রাজধানীর বিভিন্ন জায়গায় কিন্তু গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলোতে কিন্তু চেকপোস্ট বসানো হয়েছে এবং প্রত্যেকটি চেকপোস্টেই কিন্তু তল্লাশি করা হচ্ছে। কিছুক্ষণ আগেও কিন্তু আমি হাইকোর্ট থেকে ফার্মগেট এলাকা থেকে সরাসরি জানাচ্ছিলাম, সেখানেও আমরা চেকপোস্ট দেখতে পেয়েছি এবং কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি যে ধানমন্ডি জিকাতলা এলাকা থেকে কিন্তু কিছু ককটেল সহ একজনকে আটকও করা হয়েছে। তো সব কিছু মিলিয়ে সার্বিক পরিস্থিতি যদি বলতে চাই সোহার, যে আইন শৃঙ্খলা পরিস্থিতি বেশ জোরদার করা হয়েছে আগামীকাল এই লকডাউন আওয়ামী লীগের যে লকডাউন কর্মসূচি সেটিকে কেন্দ্র করে। সোহার। বিজয়, আপনি ট্রাইব্যুনাল থেকে নিরাপত্তা পরিস্থিতির সবশেষ জানাচ্ছিলেন, ধন্যবাদ আপনাকে।
এর আগে সকাল থেকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয় রাজধানী ঢাকা। বাসে আগুন এবং দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণে তৈরি হওয়া জন আতঙ্ক দূর করতে কঠোর অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ডিএমপি বলছে, সামাজিক মাধ্যমে যত হুমকি ধমকি দেয়া হোক, জননিরাপত্তা নিশ্চিত আইনের সর্বোচ্চ প্রয়োগে প্রস্তুত তারা। এরই মধ্যে অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪৪ জনকে গ্রেফতার করা হয়েছে, যারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের কর্মী। বুধবার সকাল থেকেই রাজধানীর গুরুত্বপূর্ণ স্থান ও স্থাপনার সামনে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। শাহবাগ, ধানমন্ডি সহ গুরুত্বপূর্ণ সব এলাকাতেই নিরাপত্তা চাদর, পুলিশ, র্যাব, এপিবিএন বা বিজিবির সতর্ক পাহারা। এত নিরাপত্তা আয়োজনের কারণ চোরাগোপ্তা আক্রমণ ঠেকানো। মঙ্গলবার গভীর রাতে রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডে প্রিপারেটরি স্কুলের কাছে দুটি বোমা নিক্ষেপ করা হয়, যদিও কেউ হতাহত হয়নি এতে। সিসি ক্যামেরার ফুটেজে শনাক্ত হয়েছে মোটরসাইকেল ও আরোহী। এছাড়া গাজীপুর ও সাভারে মোট 4টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গাড়ির মধ্যে ঘুমাইছিলাম, হঠাৎ দেখি আগুনের তাপ আসে আমার গায়ে লাগছে। আমি চোখ খুলে দেখি পুরা গাড়ি আগুন। একমাত্র সম্বল ছিল আমার, এই গাড়ি ছাড়া আমার চলার কোনো পথ নাই। এসব নাশকতার মাঝে মঙ্গলবার দুপুরে রমনা মডেল থানার সামনে পুলিশের একটি গাড়িতে আগুন লাগে। রাজধানীর উত্তরাতেও আগুন লাগে একটি মাইক্রোবাসে। ঘটনা দুটিকে কারিগরি ত্রুটি বলছে পুলিশ। বাসে আগুন বা বোমা নিক্ষেপের ঘটনা উদ্বেগ তৈরি করেছে মানুষের মনে। এর সঙ্গে সামাজিক মাধ্যমে অর্ধসত্য আর মিথ্যার সয়লাবে বিভ্রান্ত হচ্ছেন অনেকে। কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ঘোষণা দিয়েছে বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়ার। একটা আতঙ্কের ভিতরে আমরা আছি, গাড়ি ঘুরে চালাইতে আমাদের যাত্রীও পাই না। জনগণের কোনো নিরাপত্তা নেই। জনগণ আগেও যেমন ছিল এখনো তেমনই আছে। আমরা নিরাপত্তা চাই, আমরা সবাই জনগণ, বাংলার জনগণ আমরা নিরাপত্তা চাই। আমি কোনো আতঙ্ক দেখি না। আতঙ্ক ফেসবুক এবং সোশ্যাল মিডিয়াতে আতঙ্ক তৈরি করা হচ্ছে কৃত্রিমভাবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের তারিখ নির্ধারণ করে রেখেছেন বৃহস্পতিবার। তার কর্মীরা অনলাইনে নানা ধরনের হুমকি, হুঁশিয়ারি দিচ্ছেন। পুলিশও আছে অ্যাকশনে। তারা জানায়, অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে ৪৪ নেতাকর্মীকে। ভীতি করা একটা পরিস্থিতি বা তারা বিভিন্ন রকম যে অপতৎপর চালাচ্ছে, এটা আমরা কঠোর হস্তে দমন করার আইনের যেটুকু প্রয়োগিক ক্ষমতা আছে এটা আমরা সর্বোচ্চ প্রয়োগ করব। যারা নেপথ্যে আছে সেই নেতাদেরকে উপর নজরদারি রাখতেছি, তাদেরকে গ্রেপ্তার করতেছি। আমরা নগরবাসী আপনারা সবাই মিলে ইনশাআল্লাহ এই অপতৎপরতা রোধ করব। শুধু ১-২ দিন নয়, রাজধানী বা সারা দেশে সবসময় নিরাপত্তা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা বাহিনীর সক্রিয় ভূমিকা চায় সাধারণ মানুষ। তানফির সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা। 13 নভেম্বর ঘিরে দেশে যে নাশকতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে তাতে আতঙ্কিত নয় প্রসিকিউশন। বুধবার ট্রাইব্যুনালের প্রসিকিউশন জানায়, তাদের লক্ষ্য জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করা। এদিকে কাল নাশকতার অপচেষ্টা রোধে ট্রাইব্যুনাল নিরাপত্তা বাড়ানোর কথা জানিয়েছে ট্রাইব্যুনাল প্রশাসন। এরই মধ্যে ট্রাইব্যুনাল এলাকায় সেনা মোতায়েন চেয়ে সেনা সদরে চিঠি দিয়েছে সুপ্রিম কোর্ট। 13 নভেম্বর মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার মামলার রায়ের তারিখ নির্ধারণ ঘিরে গেল কয়েকদিন ধরেই দেশে তৈরি হয়েছে উত্তাপ। বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরিত ও বাসে আগুন দিয়ে সৃষ্টি করা হয়েছে আতঙ্ক। এমনকি ধানমন্ডিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কার্যালয় এবং প্রধান বিচারপতির বাসভবনের সামনেও ককটেল বিস্ফোরিত করা হয়েছে। এমন প্রেক্ষাপটে দেশের সর্বোচ্চ আদালতে মঙ্গলবার থেকে নিরাপত্তা বাড়ানো হয়েছে। ট্রাইব্যুনালের প্রসিকিউশন বলছেন, কোনোভাবেই আতঙ্কিত নন তারা। শেখ হাসিনা সহ আসামিদের সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা তাদের। আইনানুগভাবে বিচার কার্যক্রম পরিচালিত হচ্ছে। এখন দেশে যে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার অপচেষ্টা চালানো হচ্ছে, তার জন্য আমার বিশ্বাস আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দৃঢ়তার সাথে এ ধরনের পদক্ষেপকে রুখে দেবে। অ্যাটর্নি জেনারেল, আমাদের লার্নেড চিফ প্রসিকিউটর এবং আমি এবং আমাদের আরেকজন প্রসিকিউটর যারা আর্গুমেন্ট করেছি, সকলেই সর্বোচ্চ শাস্তি দাবি করেছে। 2013 সালে শাপলা চত্বর গণহত্যার অভিযোগে শেখ হাসিনা, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ 21 জনের বিরুদ্ধে 12 জানুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এছাড়া রংপুরে জুলাই শহীদ আবু সাইদ হত্যা মামলা ও চানখারপুলে 6 জনকে হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। তবে এদিন সাক্ষী উপস্থিত না হওয়ায় আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর মামলার সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়নি। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। দুর্বল অন্তর্বর্তী সরকারকে কোনো হুমকি ধামকি না দিয়ে আগামী ফেব্রুয়ারিতে জনগণের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন,
কোনো রাজনৈতিক দল নানা শর্ত দিয়ে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়। গণভোটের আড়ালে পতিত পরাজিত ফ্যাসিবাদীদের পুনর্বাসনের সুযোগ করে দেওয়া হচ্ছে কিনা সেই প্রশ্নও রাখেন তিনি। আহ্বান জানান পরিস্থিতি ঘোলাটে না করার, বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনায় এসব কথা বলেন তারেক রহমান। সিপাহী জনতার সম্মিলিত বিপ্লব ও সংহতির 50 বছর পূর্তি। 1975 সালের ঐতিহাসিক সেই 7 নভেম্বরকে স্মরণ করে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপির এই আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেন জামায়াত ইসলামী সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারা। এই একটা সম্পর্ক তৈরি হয়েছে, অপ্রয়োজনীয় সম্পর্ক, এটা কোনো প্রয়োজন ছিল না। সভায় প্রধান অতিথি হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ বক্তব্য দেন, যে বক্তব্যের পুরোটা জুড়ে ছিল সমসাময়িক রাজনীতি আর জন আকাঙ্ক্ষার বাস্তবায়ন ভাবনা। বলেন, কোনো একটি নির্দিষ্ট রাজনৈতিক দল বা গোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা কিংবা রাজনৈতিক দর কষাকষির সুযোগ দিতে হাজারো মানুষ জুলাই অভ্যুত্থানে জীবন উৎসর্গ করেনি। বিভিন্ন শর্ত দিয়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠান বাধা সৃষ্টি করতে চাইছে একটি রাজনৈতিক দল। অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে কার্যত গণতান্ত্রিক আমি জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার বিরুদ্ধেই মনে হয় অবস্থান নিচ্ছে বা নিয়েছে। হুমকি ধামকি না দিয়ে আগামী ফেব্রুয়ারি মাসে জনগণের মুখোমুখি হই আমরা, চলুন। তারেক রহমান জানান, আলু চাষিরা এবার প্রায় 3000 কোটি টাকা লোকসানের আশঙ্কা করছেন। দু একটি রাজনৈতিক দলের আবদার মেটাতে গণভোট করতে হলেও প্রায় সমপরিমাণ টাকা গচ্চা দিতে হবে। এমন পরিস্থিতিতে গণভোটের চেয়ে আলুর ন্যায্য মূল্য কিংবা পেঁয়াজ সংরক্ষণের মতো বিষয়গুলো বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দারিদ্র্যের হার 28% এবং আরো 18% মানুষ যে কোনো সময় গরিব হওয়ার ঝুঁকিতে রয়েছেন। 1,20,000 মতন শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন। রাষ্ট্রের 1000 টাকা ব্যয় করে কথিত গণভোটের চাইতে নিশ্চয়ই একটি চাকরি কি বেশি জরুরি নয়? তার মতে, জাতীয় নির্বাচন নিয়ে জটিলতা সৃষ্টির অর্থ একদিকে নির্বাচন না করেই রাষ্ট্রযন্ত্রে খবরদারির সুযোগ গ্রহণ করা, অন্যদিকে পতিত পরাজিত পলাতক স্বৈরাচারের পুনর্বাসনের পথ সুগম করা। পলাতক স্বৈরাচার একইভাবে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা সেই দলটির ছাতার নিচে আশ্রয় নিয়েছে কিনা মনে হয় এটি আমাদের সকলের দেখার বা ভাবার সময় এসছে। গণভোটের আড়ালে পতিত পরাজিত পলাতক অপশক্তিকে রাষ্ট্র রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ করা দেয়া হচ্ছে কিনা সকলকে এই ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখার জন্য দেশের গণতান্ত্রিক আমি জনগণের প্রতি আহ্বান জানাই। তারেক রহমান কথা বলেন নারীর কর্মঘণ্টা নির্ধারণ নিয়ে জামায়াত ইসলামীর আমিরের বক্তব্য প্রসঙ্গেও। এত অধিক সংখ্যক নারী যদি 8 ঘন্টার পরিবর্তে 5 ঘন্টা কাজ করতে বাধ্য হয়, তাহলে তাদের বাকি কর্মঘণ্টার টাকাটা কে দিবে? এটি একটি বিরাট প্রশ্ন। নারীর কর্মঘণ্টা কমানোর কথা বলে চাকরিদাতাদেরকে কি কৌশলে নারীদেরকে চাকরি না দেওয়ার জন্য কি উৎসাহিত করা হচ্ছে না? জনগণের বৃহত্তর স্বার্থে দেশের সবচেয়ে জনসমর্থিত দল হওয়া সত্ত্বেও ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য অটুট রাখার ব্যাপারে বিএনপি সর্বোচ্চ ছাড় দিয়েছে বলেও জানান তারেক রহমান। বলেন, জুলাই সনদে যা অঙ্গীকার করা হয়েছে এইসব অঙ্গীকার রক্ষা করতে দলটি দৃঢ় প্রতিজ্ঞ। সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে তারা কি একটি রাজনৈতিক দলের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবে, নাকি দেশের গণতান্ত্রিক আমি জনগণের কাছে জবাবদিহিমূলক একটি সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে অগ্রাধিকার বা প্রায়োরিটি তারা দেবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশের অর্থনীতির পরিস্থিতি দিনে দিনে নাজুক হয়ে পড়েছে। অর্থনীতি ঘুরে দাঁড়াতে হলে প্রয়োজন জনগণের সমর্থনে গঠিত নির্বাচিত সরকার। দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। সন্ত্রাস দমনে সরকারকে কঠোর ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি। নেতারা বলেন, লুটপাটের টাকায় দেশের বিভিন্ন স্থানে বোমাবাজি আর অগ্নিসন্ত্রাস করছে পরাজিত শক্তি। এই সময়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কাজে বেশ কিছু গণমাধ্যম পৃষ্ঠপোষকতা করছে বলেও অভিযোগ করেন বিএনপি নেতারা। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। মাসের ব্যবধানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সাক্ষাৎ করতে চেয়ারপারসনের কার্যালয়ে যান ঢাকা নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার।
গুরুত্বপূর্ণ সংস্থাটি রাষ্ট্রদূত এমন এক সময় বৈঠকটি করলেন সারা দেশে যখন সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে দুর্বৃত্তরা। এ নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে সরাসরি কোনো মন্তব্য করেননি বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, সন্ত্রাসী কার্যক্রম যে কেউ চালাতে পারে, দমনের দায়িত্ব সরকারের। আওয়ামী লীগ তো নির্বাচনের রেসেও নাই, দেশেও নাই, আওয়ামী লীগ নেত্রীও নাই, সুতরাং এটা আলোচনার কোনো বিষয় হতে পারে আমরা মনে করি না। আর এরকম সন্ত্রাসী কর্মকাণ্ড তো যে কেউ, আওয়ামী লীগ কেন, যে কেউ করতে পারে। এগুলো সরকারের দায়িত্ব, সরকার পালন করবে। কারা করছে সরকারকে, তাদের গোয়েন্দা সংস্থা আছে, তাদের আইন শৃঙ্খলা বাহিনী আছে। আমরা আশা করছি সরকার আরও বেশি সচেষ্ট থাকবে, সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে সেটা বিশ্বাস করার কোনো কারণ নেই। জাতীয় শিল্পকলায় অপর অনুষ্ঠানে বিএনপি নেতা রিজভী আহমেদ বলেন, বোমাবাজি করে ওত পেতে থাকা স্বৈরাচার মাথা চারা দিতে চায়। ওত পেতে থাকা স্বৈরাচার, পতিত স্বৈরাচার, ফ্যাসিবাদের উত্থানের আওয়াজ পাচ্ছি আমরা। টাকার তো অভাব নাই, সব টাকা তো আর পাচার হয়নি, ভিতরে আছে। সেই টাকা দিয়ে বোমা বানানো তো কোনো কঠিন ব্যাপার নয়। বোমা বানাচ্ছেন, গাড়িতে আগুন দিচ্ছেন। দুই একটা মিডিয়া এই নিষিদ্ধ ঘোষিত দলের কর্মসূচি ফলাও করে প্রচার করছেন। এরা কারা? এরা আইনের আওতায় আসতে পারে না। এ সময় একটি দল আওয়ামী লীগের সাথে গভীর যোগাযোগ শুরু করেছে বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা। এগুলো তো হওয়ার কথা ছিল না। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। 16 নভেম্বরের মধ্যে 5 দফা দাবি না মানা হলে প্রধান উপদেষ্টা বাসভবন যমুনার সামনে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি ঘোষণা করবে জামায়াত সহ আন্দোলনরত 8 দল। সম্মিলিত সংবাদ সম্মেলনে হুঁশিয়ারি দেন দলগুলোর নেতারা। জানান, আলোচনার মাধ্যমে দাবি আদায়ে প্রধান উপদেষ্টার সাক্ষাতের জন্য সময় চেয়েছেন তারা। কাল রাজপথে 8 দলের নেতাকর্মীরা অবস্থান করবে বলেও জানানো হয় ব্রিফিংয়ে। জুলাই সনদের আইনি ভিত্তি দিতে আদেশ জারি এবং চলতি মাসেই গণভোট সহ 5 দফা দাবিতে মঙ্গলবার রাজধানীতে সমাবেশ করে জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন সহ 8 দল। সমাবেশে পরবর্তী কর্মসূচি ঘোষণা না করলেও বুধবার জরুরি বৈঠকে বসে দলগুলো। বৈঠক শেষে রাজধানীর মগবাজার আলফালাহ মিলনায়তনে সংবাদ সম্মেলন করে নেতারা। এ সময় জামায়াতের সেক্রেটারি জেনারেল জানান, নিয়মতান্ত্রিক উপায়ে আলোচনার ভিত্তিতে দাবি আদায়ের লক্ষ্যে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চেয়েছে 8 দল। প্রধান উপদেষ্টার সাক্ষাতের ব্যাপারে এ সময় জামায়াতের নায়েবে আমির মুজিবুর রহমান জানান, 16 নভেম্বরের মধ্যে দাবি আদায় না হলে এদিন সংবাদ সম্মেলন করে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করা হবে। 16 নভেম্বর রবিবার আন্দোলনরত 8 দলের শীর্ষ নেতাদের বৈঠক সকাল 11টায় অনুষ্ঠিত হবে। এর পূর্বে জনগণের 5 দফা দাবি মেনে নেওয়া না হলে উক্ত সংবাদ সম্মেলন থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থানের কর্মসূচি ঘোষণা করা হবে ইনশাআল্লাহ। বৃহস্পতিবার থেকে ফ্যাসিবাদী শক্তির নাশকতা প্রতিরোধে 8 দলের নেতাকর্মীরা দেশব্যাপী রাজপথে অবস্থান করবে বলেও জানান মিয়া গোলাম পরওয়ার। 13 তারিখকে কেন্দ্র করে নাশকতার যে চক্রান্ত আপনারা দেখেছেন, আমাদের কর্মসূচিতে 8 দল বলেছে যে সারা দেশের আমাদের এই 8টি দলের প্রত্যেকটি শাখায় স্ব-স্ব দলীয় কর্মী জনগণকে নিয়ে এই নাশকতার বিরুদ্ধে তারা রাজপথে অবস্থান করবে। 8 দল ফেব্রুয়ারিতে নির্বাচন চায় জানিয়ে তিনি বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি দিলে জানুয়ারিতে নির্বাচনেও আপত্তি নেই দলগুলোর। নিয়মতান্ত্রিক উপায়ে সমাধানটাকে আমরা। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। আগামীকাল আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে মাঠে থাকবে এনসিপি। জনগণের আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে আশ্বস্ত করেছেন দলটির নেতারা। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের আত্মপ্রকাশ অনুষ্ঠানে এনসিপি নেতারা আরও বলেন, শত বাধা দিলেও গণভোট হবে। অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার গণবিচ্ছিন্ন হয়ে গেছে। স্বাস্থ্য ও শিক্ষা খাতকে ঢেলে সাজানোর আহ্বানও জানান তারা। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আত্মপ্রকাশ করল স্বাস্থ্য পেশাজীবী ও শিক্ষার্থীদের যৌথ মঞ্চ ন্যাশনাল হেলথ অ্যালায়েন্স। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির কয়েকজন নেতা। স্বাস্থ্য খাতের নানান দুর্বলতা তুলে ধরার পাশাপাশি তারা কথা বলেন সাম্প্রতিক নানান বিষয় নিয়ে। স্বাস্থ্য খাতকে রাজনৈতিক প্রভাবমুক্ত করার তাগিদ দেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা। বলেন, দীর্ঘদিন ধরে চলে আসা দুর্নীতির কারণে সেবা কার্যক্রম
কার্যক্রম ভেঙে পড়েছে। এ থেকে নিস্তার পেতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। রাজনীতির প্রভাবের কারণে কিভাবে চিকিৎসা খাত ব্যাহত হয়েছে এবং কতখানি প্রতিবন্ধকতা পার হয়ে ডাক্তার এবং অন্যান্য মেডিকেল স্টাফকে সেই সময়ে স্বাস্থ্যসেবা দিতে হয়েছে। এই জায়গায় যাতে আর কখনো না যেতে হয় সেজন্য আমাদের সবাই মিলে কাজ করতে হবে। স্বাস্থ্য খাতটা একদম ভঙ্গুর অবস্থায় আছে। রোগীরা যাদের সামর্থ্য আছে তারা বিদেশে যেতে যাচ্ছেন, ডাক্তার নার্স যাদের অ্যাবিলিটি আছে, যাদের ক্যাপাসিটি আছে তারা বিদেশে চলে যেতে যাচ্ছেন। তাহলে এই স্বাস্থ্য ব্যবস্থা তো কাউকে সার্ভ করছে না এবং এরপরে নিরাপত্তা ঝুঁকি আছেই। এ সময় অন্তর্বর্তীকালীন সরকার জনবিচ্ছিন্ন হয়ে গেছে বলে উল্লেখ করেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। বিএনপি 100 বছর চেষ্টা করলেও গণভোট ঠেকাতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে 13 নভেম্বর আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে জনগণকে আতঙ্কিত না হওয়ারও আহ্বান জানান। কিন্তু আপনি যদি জনগণকে তার ভোটাধিকার থেকে বিরত রাখতে চান তাহলে আপনার মুখে আর গণতন্ত্র শব্দ মানায় না। বর্তমান সরকার গত 1 বছরে একটি জনবিচ্ছিন্ন সরকার হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করেছে। জনগণ যে দাবিটা নিয়ে 5 তারিখে মাঠে নেমেছিল, গত 15 বছরে আন্দোলন সংগ্রাম করেছিল, সরকার সেই একটি দাবিও পূরণ করতে পারে নাই। নাসির উদ্দিন পাটোয়ারির বক্তব্য বিএনপিকে ঘিরে অবমাননাকর এমন অভিযোগ এনে প্রতিবাদ জানান ড্যাব নেতা ও ঢাকা মেডিকেল কলেজের নিউরোসার্জারি বিভাগের অধ্যাপক ডাক্তার জাহিদ রায়হান। এ নিয়ে কিছুটা বাকবিতণ্ডায়ও জড়ান দুই পক্ষের নেতারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে হস্তক্ষেপ করেন হাসনাত আব্দুল্লাহ। সহনশীলতা চর্চার আহ্বান জানিয়ে তিনি বলেন, হাসিনার সময় দ্বিমত পোষণের অধিকার ছিল না, সেই চর্চা রাজনীতিতে আর না করার আহ্বান তার। আপনি আমার কথা অপছন্দ করতেই পারেন, কিন্তু গণতন্ত্র মানে এইটা না যে সবসময় শুধুমাত্র আপনার প্রিয় কথা আপনার সামনে বলা হবে। যখনই আপনার প্রশ্নের পরিবর্তে শুধুমাত্র স্তুতি গাওয়া হবে, জবাবদিহিতার পরিবর্তে স্বেচ্ছাচারিতা অব্যাহত থাকবে, তখন প্রত্যেকটা মানুষ হাসিনা হবে। হাসিনা তো ব্যক্তি না, হাসিনা একটা আইডিয়া। দেশ ও সার্বভৌমত্বের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এনসিপি নেতারা। স্তুতি ছাড়া, এখানে প্রশংসা ছাড়া কিছুই বলা যাইতো না। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে ভারতের মূলধারার গণমাধ্যমে সাক্ষাৎকারের সুযোগ করে দেয়ায় উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ। বুধবার সন্ধ্যায় ঢাকায় নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার পবন বাদেহকে তলব করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মানবতা বিরোধী অপরাধের দায়ে বিচারাধীন পলাতক আসামিকে আশ্রয় দেয় এবং তাকে বাংলাদেশ বিরোধী বিদ্বেষ ছড়ানো ও দেশের সন্ত্রাসী কর্মকাণ্ডে উস্কানি দেওয়ার মতো বক্তব্য প্রচারের সুযোগ করে দেয়া দুই দেশের গঠনমূলক দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য অসহায়ক ও অনভিপ্রেত। ভারতীয় দূতকে অনুরোধ জানানো হয় যেন তিনি নয়াদিল্লিকে বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনার গণমাধ্যমে কথা বলা বন্ধ করার অনুরোধ পৌঁছে দেয়। আন্ডারওয়ার্ল্ডে দ্বন্দ্বে খুন হয় সন্ত্রাসী মামুন। তাকে হত্যার নির্দেশ দেয় ইমন মামুন গ্রুপেরই আরেক শীর্ষ সন্ত্রাসী রনি। তবে শীর্ষ সন্ত্রাসী ইমন এই হত্যার সাথে জড়িত কিনা তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা। তাদের দাবি, 2 শুটার রবিন ও ফারুক গুলি করে মামুনকে। হত্যার জন্য মাত্র 2 লাখ টাকায় তাদের ভাড়া করে মামুনের এক সময়কার সহযোগী রনি। এদিকে গ্রেফতারকৃত 5 আসামিকে মোহাম্মদপুর থানার অস্ত্র মামলার 4 দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের ফটকে গত সোমবার গুলি করে হত্যা করা হয় মামুনকে। সিসি ফুটেজে দেখা যায় 2 অস্ত্রধারী পরপর 6টি গুলি করে। মঙ্গলবার রাতে এই দুজনকে গ্রেফতার করে পুলিশ। জানানো হয় দুজনের নাম রবিন আর ফারুক। সঙ্গে গ্রেফতার হয় আরও 3 জন। বুধবার সকালে এদের হাজির করা হয় গণমাধ্যমের সামনে। গোয়েন্দা পুলিশ জানায়, ইমন মামুনের এক সময়ের সহযোগী রনি এই হত্যাকাণ্ডের নির্দেশদাতা। হত্যার আগের রাতে মিরপুরে রনির বাসায় বসে খুনের পরিকল্পনা হয়। ডিবি বলছে, এর আগেও একাধিকবার মামুনকে হত্যার পরিকল্পনা করে রনি। মিন্টো রোডের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবির কর্মকর্তা। সন্ত্রাসী কামালের উপর নির্দেশনা থাকে মামুনকে অনুসরণ করা এবং তার গতিবিধি তাদেরকে জানানো। সেই মোতাবেক সন্ত্রাসী কামাল ভিকটিমের সঙ্গে থাকে এবং তার সংকেত পেয়ে ফারুক ও রবিন ভিকটিম মামুনকে লক্ষ্য করে উপর্যুপরি গুলি ছোড়ে ও মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল ত্যাগ করে। ছবি দেখা গেছে, ক্যাপ পরা যে ছবি সেটা হচ্ছে রবিন, আর চুল বড় বড়ওয়ালা যে ছেলেটা সেটা হচ্ছে ফারুক।
এই হত্যায় এখন পর্যন্ত 9 জনের সংশ্লিষ্টতা পেয়েছে গোয়েন্দা পুলিশ। গোয়েন্দারা বলছেন কিলিং মিশনে সরাসরি অংশ নেয় ফারুক এবং রবিন, অন্যরাও নানাভাবে সংশ্লিষ্ট। খুন হওয়া মামুন এবং নির্দেশদাতা হিসেবে চিহ্নিত রনির সহযোগী ইমনের বিষয়েও তদন্ত চলছে। আন্ডারগ্রাউন্ডের দ্বন্দ্ব নিয়ে এটা হয়েছে, কারণ এরা 3 জনই একসঙ্গে ছিল। প্রাথমিকভাবে আমরা এটা নিশ্চিত হয়ে গেছি যে নিহত মামুন, রনি এবং ইমন তারা একসময় এক দলভুক্ত ছিল। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে দিনের বেলায় মামুনকে হত্যা করা হয়। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। চট্টগ্রামের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফলের বাসা থেকে সন্দেহভাজন 7 জনকে আটক করেছে পুলিশ। বিকেলে নগরীর চশমা হিলের বাসায় এই অভিযান চালানো হয়। পুলিশ জানায় 13 নভেম্বর আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে বাড়িটিতে দলটির নেতাকর্মীরা জড়ো হচ্ছে এমন খবর ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিষয়টি খতিয়ে দেখতে পুলিশ বাড়িতে অভিযান চালিয়ে ভিতরে থাকা 7 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। আটককৃতরা নিজেদের একটি রেস্টুরেন্টের কর্মী দাবি করলেও তারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী কিনা তা তদন্ত করবে পুলিশ। এখানে 7 জনকে পাইছি আমরা। তথ্য ছিল যে এখানে অনেকগুলো খাবার বাড়ি থেকে অর্ডার করে আজকে নিয়ে আসা হচ্ছে, যারা জড়ো হচ্ছে তাদের জন্য। 6 মাসেও আদালতের নির্দেশনা অনুযায়ী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাবেক নেতা খন্দকার এনায়েতুল্লাহর এনা পরিবহনের 187টি বাস জব্দ করতে পারেনি দুদক। এ নিয়ে বুধবার ক্ষোভ জানিয়ে নিরাপদ সড়ক আন্দোলন দুদক চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দেয়। তারা অভিযোগ করেন অবৈধভাবে বাস চলাচলের অর্থ নিয়ে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করছে একটি গোষ্ঠী। আর দুদক জানিয়েছে খুব শিগগিরই বাসগুলো জব্দ করে বিআরটিসির কাছে হস্তান্তর করা হবে। সড়কে দাপিয়ে বেড়ানো এনা পরিবহন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও সড়ক পরিবহন মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার এনায়েতুল্লাহর পরিবহন। এই নেতার বিরুদ্ধে বিভিন্ন রুটে চলাচলকারী বাস থেকে দৈনিক 1,65,00,000 টাকা চাঁদা আদায়ের অভিযোগে অনুসন্ধানে নামে দুদক। সমাধান দেওয়ার মালিক তো সংশ্লিষ্ট মন্ত্রক। এই অভিযোগের প্রাথমিক সত্যতা মেলায় গত মে মাসে তার মালিকানাধীন এনা পরিবহনের 187টি বাস জব্দের আদেশ দেয় আদালত। বাসগুলো জব্দ করে বিআরটিসির মাধ্যমে পরিচালনার আদেশ দিলেও তা এখনো বাস্তবায়ন করতে পারেনি দুদক। যা নিয়ে ক্ষোভ জানিয়ে সংস্থাটির চেয়ারম্যানের কাছে বুধবার স্মারকলিপি প্রদান করেছে নিরাপদ সড়ক আন্দোলন। তাদের অভিযোগ বর্তমানে পরিচালিত বাসগুলোর অর্থ দেশে নাশকতার কাজে ব্যয় হচ্ছে। হুমকি দেন আন্দোলনেরও। রাজনৈতিক কর্মকাণ্ডে এনা ফান্ডিং করতেছে, তাহলে এখন পর্যন্ত কেন বাংলাদেশের সরকার এই এনার পরিবহনের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থাটা নিতে পারে না? এই সপ্তাহটা দেখব আমরা। আগামী সপ্তাহে সোমবার থেকে এনা পরিবহন এবং স্টার লাইনের যে অবৈধ বাসগুলো এগুলো বন্ধে যা যা করতে আমরা তাই করব। সবার সমন্বয়ে একটা ছোট কমিটি একেবারে চূড়ান্ত পর্যায়ে সবার প্রতিনিধির নামও পাওয়া গেছে। এই কমিটি সিদ্ধান্ত নেবেন যে বাসগুলো আসলে কিভাবে চলবে। এদিন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মুহিউদ্দিন খান আলমগীর ও তার স্ত্রীর বিরুদ্ধে 425 কোটি টাকা ও 12,000 মার্কিন ডলার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করেছে দুদক। 2009 থেকে সেপ্টেম্বর 2024 মাস পর্যন্ত বাংলাদেশি 216 কোটি 1 লক্ষ টাকারও বেশি এবং মার্কিন ডলার 6,188.59 টাকা জমা এবং বাংলাদেশি 209 কোটি টাকারও বেশি উত্তোলন এবং মার্কিন ডলার 6,002 টাকা উত্তোলন পূর্বক স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এছাড়া ডাচ বাংলা ব্যাংকের খুলনা আড়তঘাট শাখার 94 লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রোপাইটার SM সোহেল মাহমুদ সহ 9 জনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। বিসিএস প্রশাসন কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের তহবিল আত্মসাৎ, জালিয়াতি ও অর্থ পাচারের অভিযোগে বহিষ্কৃত প্রশাসনিক কর্মকর্তা SM জাহিদুল ইসলামের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। সরকারি অনুদানের অর্থ জালিয়াতির মাধ্যমে আত্মসাৎ, বিদেশে পাচার এবং নামে বেনামে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। মেহেরপুরে পুলিশ সুপারের সরকারি বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ সময় বাসভবনে কেউ ছিলেন না বলে জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর আহমেদ সিদ্দিকী। বিকেলে শহরের কোর্ট মোড় এলাকায় ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায় হঠাৎ বাসভবনের ভেতর থেকে ধোঁয়া উঠতে দেখলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের 3টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পুড়ে গেছে ফ্রিজ সহ বিভিন্ন আসবাবপত্র। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। ক্ষয়ক্ষতির পরিমাণ এখন
এখনও নির্ধারণ করা হয়নি। 16টা 39 মিনিটের সময় আগুন নিয়ন্ত্রণে আসে, রুমগুলো ইন্টেরিয়র করে এবং এসি একটা ব্রাস্ট হয়ে গেছে। ধারণা করা যাচ্ছে আনুমানিক এসি হইতে আগুনটার সূত্রপাত হয়েছে। যে রুমটা ডাইনিং স্পেস হিসেবে ব্যবহৃত হয় ওইখানটাতে আগুন বেশি দেখা যাচ্ছিল, ওইখানটার এসিও আমরা একটা দেখলাম যে এসি বার্স্ট হয়ে আছে। এখন বিস্তারিত প্রতিবেদন যখন ফায়ার সার্ভিস পরবর্তীতে দিবে তখন জানা যাবে। ভারত পাকিস্তানের সন্ত্রাসী হামলার জেরে চলছে পাল্টাপাল্টি দোষারোপ। দিল্লিতে গাড়ি বিস্ফোরণের ঘটনায় পাকিস্তানকে দায়ী করছেন বিজেপির অনেক রাজনীতিবিদ। হামলার ঘটনাকে ষড়যন্ত্র আখ্যা দিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে পাকিস্তানে সিরিজ সন্ত্রাসী হামলার ঘটনায় ভারত ও আফগানিস্তানের বিরুদ্ধে মদদ দেওয়ার অভিযোগ তুলেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। দিল্লির লালকেল্লায় ভয়াবহ গাড়ি বিস্ফোরণে আহতদের দেখতে হাসপাতালে যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরে হাসপাতাল থেকে ফিরে সামাজিক মাধ্যম এক্সে দেয়া পোস্টে এই ঘটনাকে ষড়যন্ত্র আখ্যা দেন প্রধানমন্ত্রী। জড়িতদের শাস্তি নিশ্চিতের ঘোষণাও দেন তিনি। এদিকে দিল্লির ঘটনায় ভারতের রাজনীতিতে চলছে দোষারোপের রাজনীতি। রাজধানীতে এমন নাশকতার পেছনে সরকারের ব্যর্থতাকে দায়ী করছে বিরোধী দল। অন্যদিকে বিজেপির রাজনীতিবিদরা দোষ চাপাচ্ছেন পাকিস্তানের উপর। সিধা পাকিস্তান কা হাত। এই বিস্ফোরণের পিছনে পাকিস্তানের হাত রয়েছে। সম্প্রতি বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। এছাড়াও সীমান্তবর্তী এলাকার কাছে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র পাওয়া গেছে। এজন্য দায়ীদের মূল্য চোকাতে হবে। ইসলামাবাদের আদালত চত্বরে ও সাউথ ওয়াজিরিস্তানে একটি ক্যাডেট কলেজে হামলার ঘটনায় আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবানকে দায়ী করছে পাকিস্তান। ভারতের বিরুদ্ধেও মদদ দেওয়ার অভিযোগ তাদের। জিও নিউজকে দেয়া সাক্ষাৎকারে যে কোনো সন্ত্রাসী হামলার কঠোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। এই ঘটনার জবাবে আফগানিস্তানের অভ্যন্তরে হামলার ইঙ্গিত দিয়েছেন তিনি। এদিকে পাকিস্তানের সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘ। জড়িতদের শাস্তির আওতায় আনার দাবি মহাসচিবের। সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে ইসলামাবাদের পাশে থাকার কথা জানিয়েছে পাকিস্তানের মার্কিন দূতাবাস। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। সৌদি আরবে ভয়াবহ আকস্মিক বন্যায় বিপর্যস্ত পবিত্র মক্কা নগরী ও এর আশপাশের এলাকা। পানির তীব্র স্রোতে বিপাকে পড়েছে মানুষ। পানিবন্দী হয়ে পড়েছেন অনেকে। নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন অনেকে। ডুবে গেছে যানবাহন ও গাছপালা। ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকটি প্রধান মহাসড়ক। স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে বুধবার রাতে ঘন্টায় প্রায় 50 কিলোমিটার বেগে বাতাস বইতে দেখা যায় মক্কায়, আর ঢেউয়ের উচ্চতা পৌঁছায় 2.5 মিটার পর্যন্ত। সৌদি আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে জাজন, আসির, আল বাহা ও মক্কা অঞ্চলে ভারী বৃষ্টিপাত এবং শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টিপাত বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকবে বলেও জানায় তারা। মক্কা ছাড়াও এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে মদিনা উপকূলীয় শহর জেদ্দা। দর্শক, এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।